আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে একটু তোমাদের নতুন আঙ্গিকে নতুন অধ্যায়ের আলোচনা করব। যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা সময় শেষের দিকে, এতদিনে শেষ হয়ে যেত, এখন তোমরা দশম শ্রেণীর প্রস্তুতি নেওয়ার কালে চলে আসছো। আমরা এই জন্য তোমাদের একটু অ্যাডভান্স করার জন্য কিছু ক্লাসের আয়োজন করেছি। তো আমরা শুরু করব। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা কিছু প্রশ্ন দেখো যে কোনো দেশের শিল্পের মালিক সরকার, আবার কোনো দেশের ব্যক্তি, এর কারণ কি? মানে একটা দেশের শিল্পের মালিক কখনো রাষ্ট্র, আবার কখনো ব্যক্তি, এর কারণ কি? কারণ হলো বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্ন ধরনের, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। আমরা এই যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা নামক যে অধ্যায় আছে, আমরা সেই অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায় শেষে তোমরা কি শিখবে? তোমরা শিখবে যে উৎপাদনের উপাদান সমূহ এটা বর্ণনা করতে পারবে, অর্থনৈতিক কার্যাবলী ধাপ সমূহ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করতে পারবে। উৎপাদনের উপাদান: উৎপাদন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। অর্থাৎ তুমি যদি কোনো কিছু উৎপাদন করতে যাও তাহলে 4টি উপাদানের প্রয়োজন। এর আগে আমরা একটা ক্লাসে তোমাদের রাষ্ট্রের উপাদান এরকম পড়িয়েছি বা দেখেছো তোমরা। তোমাদের কি মনে পড়ে যে রাষ্ট্রের উপাদান কয়টি বা রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? নিশ্চয়ই মনে পড়েছে যে রাষ্ট্র গঠনের উপাদানও 4টি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। এই 4টা না হলে যেমন রাষ্ট্র হয় না, ঠিক তেমনি উৎপাদন ব্যবস্থার মধ্যেও এই 4টি উপাদান: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখানে ভূমি বলতে শুধু যে জমিকে বোঝায় তা কিন্তু নয়। তোমার যে শ্রম আমরা জানি সেটা শারীরিক এবং মানসিক উভয় ধরনের শ্রমই হতে পারে। আমাদের যে মূলধন কি? মূলধন হলো যে আমরা যে বিষয়টা বন্টন করি, বিনিয়োগ করি আমাদের উৎপাদন কাজে, সেটা হলো মূলধন। আর সংগঠন হলো যে এই যে ভূমি, শ্রম এবং মূলধন, এই 3টি উপাদানের সমন্বয় করে যিনি কাজ করেন তিনি হলেন সংগঠন। এই 3টাকে একখানে করে কাজ করাকে বলা হয় সংগঠন। আর যিনি এই সংগঠনটা করেন তাকে বলা হয় উদ্যোক্তা বা সংগঠক। উৎপাদনের ক্ষেত্রে যে ঝুঁকি বা অনিশ্চয়তা রয়েছে, সংগঠক সেটা বহন করেন। কারণ উৎপাদন করতে গেলে বিভিন্ন ধরনের ঝুঁকি আছে, আর্থিক ঝুঁকি আছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনাজনিত ঝুঁকি আছে। এই ধরনের যাবতীয় ঝুঁকির ক্ষেত্রে এই ঝুঁকিগুলো নেন সংগঠন যিনি করেন, অর্থাৎ সংগঠক। তো তারপরে আমরা দেখব যে অর্থনৈতিক কার্যাবলীর ধাপ আছে, অর্থনৈতিক যে কাজ আছে কার্যাবলীগুলোর ধাপ আছে, বিভিন্ন ধাপ। কারণ হুট করে খাওয়া শুরু করা তো আর যায় না। খাওয়া শুরু করার আগে উৎপাদন করতে হবে, তোমার অভাব বোধ আসবে, তারপরে তুমি প্রসেসটা চালাবে, তারপরে উৎপাদন হবে, তারপরে বন্টন হবে, তারপরে হবে। দেখো যে প্রথমে তুমি মনে করলে যে তোমার অভাব, খাদ্যের অভাব। তো খাদ্যের অভাব হলে তুমি কি করবে? খাদ্য জোগাড়ের একটা প্রচেষ্টা চালাবে। এরপরে সেই ধরো যে তুমি ভাতের অভাব বোধ করছো, তুমি চাল কিনে আনলে, চাল কিনে এলে ভাত উৎপাদন করার ব্যবস্থা করলে। এখন সেখানে
তুমি একা ক্ষুধার্ত নাকি তোমার অন্য আরো ভাই বোন বা অন্য কেউ আসছে তারাও ক্ষুধার্ত, বা তা ক্ষুধার্ত হোক না হোক তাদের জন্য খাবার রাখতে হবে, বন্টন হবে, তারপরে তুমি খাবে। তাহলে এই যে অর্থনৈতিক কার্যাবলীর ধাপ, ভোগ পর্যন্ত যেতে হলে তোমাকে 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে অভাব বোধ হবে, তারপরে তুমি প্রচেষ্টা চালাবে, উৎপাদন করবে, বন্টন করবে, ভোগ করবে। এখন এই যে ধাপগুলো পেরোনোর পরে, এরপরে আমরা দেখব যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা আছে। আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো তোমার এক এক দেশে এক এক রকম অর্থনৈতিক ব্যবস্থা। আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানব: ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা প্রথমে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানব, যে আসলে এখানে কি বলা হয়েছে, কি বলতে চাওয়া হয়েছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, যে প্রথমেই যে উপাদানসমূহের মালিকানা, এটা একান্ত ব্যক্তিগত মালিকানা। কারণ উৎপাদন যন্ত্র, যে মোড অফ প্রোডাকশন, এই মোড অফ প্রোডাকশনের ক্ষেত্রে মিনস অফ প্রোডাকশনের মালিক হলো জনগণ। জনগণ না, ব্যক্তি। জনগণ বলতে সবাই মালিক, সেটা তো আলাদা কথা, কিন্তু ব্যক্তি মালিকানাধীন থাকে এই উৎপাদনের যে উপকরণ, মিনস অফ প্রোডাকশন যেটাকে বলা হয়। এরপরে আমরা দেখব যে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। উদ্যোগ গ্রহণের স্বাধীনতার ক্ষেত্রেও আমরা দেখব যে এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে একজন ব্যক্তি তার ইচ্ছে মতো উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই ইচ্ছে মতো উদ্যোগ গ্রহণ করতে পারেন একজন ব্যক্তি। তিনি কলম উৎপাদন করতে পারেন, খাতা উৎপাদন করতে পারেন, আবার কাপড় উৎপাদন করতে পারেন। এটা একান্তই তার উদ্যোগের উপর নির্ভর করবে। তিনি গরু পুষতে পারেন, ছাগল পুষতে পারেন। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একজন উদ্যোক্তার বা সংগঠকের স্বাধীনতা থাকে। অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা বলতে বোঝানো হচ্ছে যে তোমার এমন প্রতিযোগিতা যেখানে একজন ব্যক্তি শুধু এককভাবে একচেটিয়া ভাবে ব্যবসা করার পরিবেশ পান, তো আরো একজন ব্যক্তি সেই ধরনের পরিবেশই পান। সেক্ষেত্রে ধরো যে কেউ কলম দিচ্ছে 5 টাকায়, কেউ কলম বিক্রি করতেছে 10 টাকায়। তো আবার তোমার ইচ্ছা হচ্ছে তুমি 5 টাকার কলম কিনতেছো, কেউ আরো সুন্দর করে 5 টাকার জিনিস বিক্রি করতেছে। এই ধরনের অবাধ যে প্রতিযোগিতা, সবাই সবচেয়ে কম দামে কিনতে চায় সবচেয়ে ভালোটা, আবার সবাই যারা বিক্রেতা পর্যায়ে তারা বেশি লাভ করতে চায়, বেশি বিক্রি করতে চায়। এই ধরনের প্রতিযোগিতা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় রয়েছে। ভোক্তার স্বাধীনতা। তোমার স্বাধীনতা, তুমি যদি ভোক্তা হও, তোমার অবাধ স্বাধীনতা। সেক্ষেত্রে তুমি চিকিৎসা যে কোনো হাসপাতালে নিতে পারো, তোমার কলম তুমি যে কোনো কোম্পানির কিনতে পারো, তুমি যে কোনো নুডলস কিনতে পারো, যে কোনো কোম্পানির প্লাস্টিক কিনতে পারো। ইটস আপ টু টোটালি তোমার স্বাধীনতা এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এরপরে সর্বাধিক মুনাফা অর্জনের সুযোগ রয়েছে, যেটা বিক্রেতারা করে। শ্রমিক শোষণ। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা খুব নেতিবাচক দিক হলো যে এখানে শ্রমিক খুব মারাত্মকভাবে শোষিত হন। এখানে যারা মূলধন বিনিয়োগ করেন, সংগঠন, যে সংগঠক মূলধন বেশি বিনিয়োগ করেন, তিনি সবচেয়ে বেশি শ্রম আদায় করে সবচেয়ে কম পারিশ্রমিক দিয়ে শ্রমিক শোষণ করেন। এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা বিশেষ নেতিবাচক দিক, যে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পান না। অন্যদিকে শ্রমিকের যিনি মালিক, যিনি উদ্যোক্তা কিংবা বিনিয়োগকারী, তিনি সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেন শ্রমিকদের শোষণ করে। এরপরে আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ জানব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই অর্থনীতির পরিচালনা। এখানে আমরা দেখব যে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা থাকে একান্তই ব্যক্তিগত।
সরি রাষ্ট্রীয় মালিকানা থাকে, যেটা আমরা ধনতন্ত্রের ক্ষেত্রে দেখলাম যে এক ধরনের ব্যক্তি মালিকানাধীন, এখানে রাষ্ট্রের মালিকানাধীন থাকবে। অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা থাকে, সরকার নির্দেশনা দিয়ে থাকেন। আবার এই স্বাধীনতাও এখানে খুব কম, কারণ সরকার দুটো কোম্পানিকে কলম তৈরি করতে দিয়েছে, তোমাকে হয় ম্যাটাডোর কিনতে হবে, নতুবা তোমার কি বলে RFL এর একটা কলম কিনতে হবে। এই দুটো প্রোডাক্টের মধ্যে তোমাকে বেছে নিতে হবে, এর বাইরে তোমার সুযোগ নেই, সরকার অনুমোদন দেয় না। এরপরে অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। এই অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় জনগণের সর্বাধিক কল্যাণ এবং শোষণমুক্ত সমাজ ব্যবস্থা। আয় বন্টনটা হয় সমবন্টন কিংবা শোষণমুক্ত। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি? এখন মিশ্র বলতে কিসের মিশ্র? ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা যৌথ প্রযোজনা আমরা বলবো। এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেমন একক মালিকানা, ব্যক্তি মালিকানা থাকে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেমন সরকারি রাষ্ট্রীয় মালিকানা থাকে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় তোমার সরকারি মালিকানাও থাকে, আবার দেখা যাচ্ছে যে ব্যক্তি মালিকানাধীনও থাকে। যেমন আমাদের বাংলাদেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও আছে, আবার ডক্টরস এর মতো প্রাইভেট ক্লিনিকও আছে বা হাসপাতালও আছে। এরকম এগুলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। তো আমরা সরকারি খাতের মালিকানা আমরা এই দুই ক্ষেত্রেই থাকবে। প্রতিযোগিতার ক্ষেত্রে এখানে প্রতিযোগিতা কখনো অবাধ, কখনো খুব সীমাবদ্ধতা থাকে। যেমন আলুর বাজার সরকার নিয়ন্ত্রণ করে ফেলছেন, কিন্তু পেঁয়াজের প্রথমত দেখা গেল যে পেঁয়াজের মূল্য 250 পর্যন্ত হয়ে গেছে। তো এরপরে ধীরে ধীরে আমরা দেখতেছি যে আমাদের এই যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার যে ধাপগুলো, এগুলো এরপরে মুনাফা অর্জন এখানে কখনো অবাধ, কখনো সরকার নিয়ন্ত্রণ করে। এর বেশি দামে বিক্রি করা যাবে না। যেমন আলু বিক্রি করা গেল, আলু যখন 45-50 টাকা উঠে গেল, সরকার তখন একটা দাম নির্ধারণ করে দিলেন যে এর বেশি দাম নেওয়া যাবে না। তবে সব ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করেন না। উদ্যোক্তা ও ভোক্তাদের স্বাধীনতা। একজন উদ্যোক্তা এবং ভোক্তাদের স্বাধীনতা এখানে ওই প্রতিযোগিতা এবং মুনাফা অর্জনের মতে কখনো অবাধ, কখনো স্বাধীনতা থাকে। আয় বন্টনের ক্ষেত্রেও একই অবস্থা। এরপরে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থার দিকে যাব। ইসলামী অর্থনীতি ব্যবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ইসলামী শরিয়া মোতাবেক, কোরআন, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। এখানে অর্থনীতির মূল চাবিকাঠি মূলত যাকাত এবং সাদকা, এই ধরনের প্রোগ্রামগুলো থাকে। এরপরে উৎপাদন ব্যবস্থা, এখানে সম্পদের মালিকানা, ব্যক্তি মালিকানা স্বীকৃত। আয় বন্টনের ক্ষেত্রে ইনসাফের ভিত্তিতে আয় বন্টন হয়। তোমরা একটু দেখো যে উপাদান কয়টি ও কি কি। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিকের একটি বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। এগুলো তোমরা একটু মনে করার চেষ্টা করো, দেখি এগুলো কেমন হচ্ছে তোমাদের স্মৃতিতে। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ হিসাবে উৎপাদনের উপাদান হিসাবে সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো এটা। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে কথা হবে। এতক্ষণ ক্লাস উপভোগ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।